Hello, dears. I hope you are well. I am also well by the almighty grace of Allah. আশা করি আমরা ইতিমধ্যেই খাতা কলম নিয়ে ক্লাসের জন্য উপস্থিত হয়েছি। বিগত ক্লাস নেয় আজকেও আমাদের আলোচনা ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভয়েস চেঞ্জের অ্যাক্টিভ টু প্যাসিভের স্ট্রাকচার বেসড অ্যাসার্টিভ সেন্টেন্সের পার্ট 5 নিয়ে তোমাদের সামনে বরাবরের মতো উপস্থিত হয়েছি। আমি জেস রনি। তো বিগত ক্লাসের মতো আজকেও একটি বিষয় মাথায় রাখতে হবে। আমরা মূলত মূল টেন্স থেকে ভয়েস টেন্সের অথবা ভয়েস স্ট্রাকচারের সূত্র ধরে কিভাবে সেন্টেন্স যেগুলোকে প্যাসিভ করতে বলা হয় সেগুলো কিভাবে আমরা সলভ করতে পারি সেই বিষয় নিয়ে আমরা মূলত আলোচনা করছি। তো আমি সরাসরি আজকের আলোচনায় চলে যাব। তো আজকের আলোচনার শুরুতে বিগত ক্লাসের মতো আবারও তোমাদের সামনে একটি বিষয় উপস্থাপন করতে চাই, সেটি হচ্ছে প্যাসিভ। প্যাসিভ ইজ ইকুয়াল টু মূল টেন্স হতে ভয়েস টেন্স। প্যাসিভ ইজ ইকুয়াল টু মূল টেন্স হতে ভয়েস টেন্স। বারবার এই বিষয়টা আমি বলার চেষ্টা করতেছি। বিগত ক্লাস 1 থেকে ক্লাস 1 আমাদের আলোচনা যে ক্লাসগুলো হয়েছে সেই ক্লাসের 1 থেকে ক্লাস পার্ট 4 পর্যন্ত আমরা বরাবরই একটি বিষয় বারবার বোঝানোর চেষ্টা করেছি, সেটি হচ্ছে যে প্রশ্ন প্যাসিভ করতে বলবে যে সকল বাক্য সেগুলো যেই টেন্সে থাকবে মূল টেন্স, সেই টেন্সের ভয়েস টেন্সে আমাকে সলভ করলেই বিষয়টা আমি খুব সহজে মনে রেখে করতে পারবো সলভ। এখানে ডিটেলটা আমি আবারও লিখেছি, অর্থাৎ প্রশ্ন মূল টেন্সে যে টেন্সে থাকবে উত্তর লেখার সময় সেই টেন্সের ভয়েস টেন্সের স্ট্রাকচার অনুযায়ী সলভ করতে হবে। তাহলে ফিউচার টেন্সের ভয়েস স্ট্রাকচারের ফিউচার ইনডিফিনিটে আমরা ইতিমধ্যে স্ট্রাকচারটা লিখে ফেলেছি, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। অবজেক্ট টু সাবজেক্ট প্লাস শ্যাল বি বা উইল বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট টু অবজেক্ট। আমরা সবাই জানি সাধারণত মূল টেন্সের ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভার্বের মূল রূপ প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। কিন্তু আমাকে ভয়েস যখন স্ট্রাকচারটা করব তখন আমরা জানি 2 = 1, অর্থাৎ 2 নাম্বার মূল টেন্সের 2 নাম্বার যে সাহায্যকারী ভার্বগুলো আছে সেগুলোই কিন্তু 1 নম্বরে রূপান্তরিত হয়ে যায়, অর্থাৎ অবজেক্ট টু সাবজেক্টের পরে সেই শ্যাল বি বা উইল বি থাকে। আমরা এটাও জানি ভয়েসে সবসময় ভার্বের একটাই ফরম্যাট হয়, সেটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো যাই হোক, তাহলে আমরা একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি। এখানে একটা এক্সাম্পল ইতিমধ্যে উপস্থাপন করা হয়েছে, দে উইল রাইটিং দ্য স্টোরি। এখানে আমি কিভাবে ছিলাম বাক্যটা ফিউচার ইনডিফিনিট উইল দেখে। আমরা সবাই জানি যে সকল বাক্যে শ্যাল বা উইল থাকে সেই সকল বাক্যটা মূল টেন্সের আলোকে ফিউচার ইনডিফিনিট টেন্স হিসেবে গণ্য হয়। যেহেতু এখানে উইল আছে সুতরাং কি এটা অবশ্যই ফিউচার ইনডিফিনিট টেন্স। এখন এটা আমি কোন টেন্স হিসেবে চিন্তা করলাম, মূল টেন্স অনুযায়ী এটা ফিউচার ইনডিফিনিট টেন্স আছে প্রশ্নটি। যখন আমাকে এটা প্যাসিভ করতে বললো তখনই কিন্তু এইটা যে টেন্স হিসেবে আমি দেখেছি ওই টেন্সের ভয়েস স্ট্রাকচারটা কি, ওই টেন্সের ভয়েস স্ট্রাকচার কি হবে সেটার আলোকে কিন্তু আমাকে এটা সলভ করতে হবে। তাহলে এটা যেহেতু ফিউচার ইনডিফিনিট টেন্সে আছে তাহলে আমাকে রিমাইন্ড করতে হবে যে আসলে ভয়েস টেন্সের ফিউচার ইনডিফিনিটটা কি। ইতিমধ্যে সেটা উপস্থাপন করা হয়েছে, তোমাদের একটু আগে আমি বলেছি এবং তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে ভয়েস টেন্সের ফিউচার ইনডিফিনিট কিন্তু আসলে এটা। তাহলে এই প্রশ্নটাই আমরা ভয়েস টেন্সের প্রেজেন্ট ফিউচার ইনডিফিনিটের আমরা সলভ করব। সেক্ষেত্রে কি প্রথমে কিন্তু অবজেক্ট টু সাবজেক্ট, তাহলে অবজেক্ট টু সাবজেক্ট হলে কি এই বাক্যে অবজেক্টকে অবশ্যই তোমরা বুঝতে পেরেছো, অর্থাৎ আমরা জানি প্রশ্নের মূল ভার্বের পরে যে অংশটা থাকবে সেটাই কিন্তু অবজেক্ট বা এক্সটেনশন। ওটাকে যখন আমি প্যাসিভ করব তখন ওটাকে কিন্তু সাবজেক্ট হিসেবে নিয়ে আসবো। তাহলে এখানে মূল ভার্ব ছিল কি রাইটিং, তাহলে অবজেক্টকে দ্য স্টোরি, এই অবজেক্টটাই হয়ে যাবে কি সাবজেক্ট। তাহলে কি আমি এখানে লিখে ফেললাম দ্য স্টোরি। এরপরে আসি আমাদের সূত্র অনুযায়ী অবজেক্ট টু সাবজেক্ট হলো শ্যাল বি বা উইল বি, তাহলে দ্য স্টোরি উইল বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে ভার্ব ছিল কি রাইট, আমরা জানি রাইটের পাস্ট পার্টিসিপল ফর্মটা হচ্ছে রিটেন। তারপরে কি আছে সূত্র অনুযায়ী বাই, তারপরে কি আছে সাবজেক্ট টু অবজেক্ট। তাহলে সাবজেক্ট এখানে কে ছিল প্রশ্নে দে, এটাকে আমাকে অবজেক্ট কি হয়ে যাবে দেন, এটা হয়ে যাবে দেম।
এরপরে আমরা চলে আসি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আমরা জানি ফিউচার টেন্সে ফিউচার ইনডিফিনিট, তারপরে ফিউচার কন্টিনিউয়াস, তারপরে ফিউচার পারফেক্ট আছে। সেক্ষেত্রে কি ফিউচার কন্টিনিউয়াসের দ্বিতীয়টি আমরা ইতিমধ্যে ফিউচার কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা এখানে উপস্থাপন করেছি। এখন আমরা প্রশ্নে চলে যাই, মিতু উইল বি রিডিং দ্য বুক। আচ্ছা, আমি এটা শিওর হলাম কেমনে এই প্রশ্নটা বা এই বাক্যটি ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আছে? তোমরা আবারও মূল টেন্সের আলোকে চিন্তা করো। আমরা জানি মূল টেন্সের আলোকে যে সকল বাক্যে শ্যাল বি বা উইল বি থাকে সেই সকল বাক্যটাই কিন্তু ফিউচার কন্টিনিউয়াস টেন্স হিসেবে গণ্য হয়। তাহলে এই বাক্যে কি দেওয়া আছে? উইল বি। এই উইল বি প্লাস ভার্বের আইএনজি ফর্ম, এটা যখন আমি দেখতে পেয়েছি বা শিওর হয়েছি তখনই কিন্তু বাক্যটা কি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এবার আমি শিওর হইলাম এই প্রশ্নটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স মূল টেন্সের আলোকে। প্রশ্ন যখন থাকবে তখন বারবার বলছি, প্রশ্ন যখন থাকবে তখন এটা ফিউচার মানে মূল টেন্সের আলোকে থাকবে। এটা মূল টেন্সের আলোকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আমাকে করতে বলছে কি প্যাসিভ। এখন আমি যখন অ্যান্সার লিখব তখনই কিন্তু চিন্তা করব তাহলে ভয়েসের প্রেজেন্ট মানে ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা কি হবে। ভয়েসের ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা যে সূত্রগুলো যে স্ট্রাকচারগুলো যা থাকবে সেটার আলোকে কিন্তু আমাকে এই বাক্যটি কি করতে হবে? সলভ করতে হবে। তাহলে আমরা শিওর হইলাম এই বাক্যটি মূল টেন্সের ফিউচার কন্টিনিউয়াস এবং আমাকে এখন করতে হবে কি ভয়েস স্ট্রাকচার অনুযায়ী ফিউচার কন্টিনিউয়াসের আলোকে আমাকে এই বাক্যটি সলভ করতে হবে। সেই ক্ষেত্রে আবারও আমি চলে যাই, প্রথমে কি অবজেক্ট টু সাবজেক্ট। তাহলে অবজেক্ট এখানে কি আছে? দা বুক। শিওর হলাম কিভাবে? ভার্বের পরেই যা দেওয়া থাকবে সেটাই কি অবজেক্ট। তাহলে কি দা বুকটা আবার চলে আসবে। তারপরে কি শ্যাল বি বা উইল বি। উইল বি এখানটা প্রশ্ন হতে পারে স্যার শ্যালের কি ব্যবহার হবে না? হ্যাঁ, আমরা জানি ফার্স্ট পারসনের ক্ষেত্রে এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে কিন্তু শ্যালের ব্যবহার হয়, কিন্তু আধুনিক নিয়মে আমরা এটাও সবাই জানি যে শ্যালের ব্যবহার না করলে হয়, সর্বত্র তুমি উইল ব্যবহার করলে কিন্তু হয়ে যাবে। আমি সেটা আমাকে লিখেছি দা বুক উইল বি। এখানে প্রশ্ন অনুযায়ী কি বিং, প্রশ্ন বলতে আমাদের স্ট্রাকচার অনুযায়ী দা বুক। তারপরে আসবে কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে ভার্ব কি ছিল? রিডিং। আমরা জানি রিডিং এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে? রিড চলে আসবে। রিড 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 এটা একই ফরম্যাট থাকে। তারপরে কি আছে? বাই সূত্র অনুযায়ী বাই। তারপরে কি সাবজেক্ট টু অবজেক্ট। এখানে সাবজেক্ট কে ছিল? মিতু। আমরা এটা জানি যে নাম থাকলে নামের কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ মিতু যেহেতু আছে মিতুই সরাসরি বসে যাবে যেহেতু এটা প্রপার নাউন। সুতরাং কি আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি। তাহলে আমরা ফিউচারের আরেকটি অংশ আছে সেটি নিয়ে আমরা আলোচনা করি। তোমরা ইতিমধ্যেই আশা করি সব উঠিয়ে ফেলেছো। প্রয়োজন এটা বারবার রিভিউ করে তোমরা দেখে ভালো করে বুঝে তারপর উঠিয়ে নিবে। এরপর হচ্ছে আমাদের ফিউচার পারফেক্ট। আমরা জানি ভয়েস স্ট্রাকচার অনুযায়ী বা ভয়েস টেন্সের আলোকে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় না যেহেতু, তার মানে 3 নম্বর ফরম্যাটটা হচ্ছে ফিউচার পারফেক্ট। আর ফিউচার পারফেক্ট স্ট্রাকচারটা হচ্ছে আগের মতোই অবজেক্ট টু সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস বিন প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট টু অবজেক্ট। আমরা একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি। যেমন ধরো I shall have, I shall have done the sums। এটা কি করতে বলছে? প্যাসিভ। এখন আমি শিওর হলাম কেমনে এই প্রশ্নটা মূল টেন্সের আলোকে ফিউচার পারফেক্ট যে বাক্যে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ থাকে এবং তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে সেটা কি ফিউচার পারফেক্ট হিসেবে কি হয়? গণ্য হয়। তাহলে আমাদের অ্যান্সে চলে যাই। অ্যান্সের সূত্র অনুযায়ী আমরা কিভাবে এটা শিওর হলাম ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে আমাকে ভয়েস টেন্সের স্ট্রাকচার অনুযায়ী ফিউচার পারফেক্ট যে স্ট্রাকচার পাওয়া যায় তার আলোকে সলভ করতে হবে। এখানে দেখো সুন্দরভাবে কি ফিউচার পারফেক্টের স্ট্রাকচার দেওয়া আছে। তাহলে সেই অনুযায়ী প্রথমে অবজেক্ট টু সাবজেক্ট। এখানে অবজেক্ট কি দেওয়া আছে? আমরা জানি ভার্বের পরে অংশটাই অবজেক্ট বা এক্সটেনশন হিসেবে গণ্য হয়। এখানে ডানের পরে কিন্তু অবজেক্ট দেওয়া আছে দা সামস। তাহলে চলে আসবে কি দা সামস। শ্যাল বি এখানে কি ছিল? এখানে ছিল শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ বিন। এখন আসি
যে আমি এখানে শ্যাল হ্যাভ লিখবো না উইল হ্যাভ লিখবো। যেহেতু সামস মানে কি একের অধিক, তাহলে কি আমাকে অবশ্যই উইলে ব্যবহার করতে হবে। আর আমি আগেও বলেছি তোমরা সকল ক্ষেত্রে উইলে ব্যবহার করলে সেই ক্ষেত্রে নির্ভুল হওয়ার সম্ভাবনা বেশি, কোনো ভুল হওয়ার বিষয় নেই। তো দ্য সামস উইল হ্যাভ, সূত্র অনুযায়ী তারপরে কি আসবে বিন, উইল হ্যাভ বিন, তারপরে কি আসবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা জানি পারফেক্ট টেন্সের ক্ষেত্রে এটা প্রেজেন্ট হোক, ফিউচার হোক এবং পাস্ট হোক, তোমরা একটা জিনিস মাথায় রাখবা, পারফেক্ট টেন্সের ক্ষেত্রে পোস্টের মধ্যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দেওয়া থাকবে, কারণ আমরা সবাই জানি পারফেক্ট মানে ভার্বের একটাই কন্ডিশন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তার মানে প্রশ্নে ডান দেওয়া আছে, আমাকে ডানই লিখতে হবে। আর তুমি অন্যভাবে চিন্তা করো তাহলে কি ডানের মূল রূপটা ডো এবং ডো এর পাস্ট পার্টিসিপল ফর্ম কিন্তু এই ডানই আসবে। তাহলে কি আসলো দ্য সামস উইল হ্যাভ বিন ডান, সূত্র অনুযায়ী তারপরে কি আসলো বাই, তারপরে কি সাবজেক্ট টু অবজেক্ট, তাহলে প্রশ্নের সাবজেক্ট কে ছিল আই, আমরা জানি আই এর অবজেক্ট ফর্ম কি হবে মি, দ্যাটস অল। এটাই হচ্ছে আমাদের কি আজকের আলোচনার যে ফিউচার টেন্সে বা ফিউচার ভয়েস টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমরা কিভাবে যে কোনো বাক্যগুলোকে যেগুলো মূল টেন্সের আলোকে ফিউচার হিসেবে গণ্য হয়, যে সকল বাক্যগুলো মূল টেন্সের আলোকে ফিউচার হিসেবে গণ্য হয় সেই সকল বাক্যগুলোকে আমরা কিভাবে ভয়েস টেন্সের স্ট্রাকচার অনুযায়ী সলভ করব, সেটা আমি স্ট্রাকচারটাকে আবার রিভিউ করে করে এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা যদি বাসায় প্র্যাকটিস করো তাহলে অবশ্যই এগুলো ভালোভাবে করতে পারবে এবং তোমাদের আমি বরাবরই বলবো মডেল কোশ্চেন অথবা কি সংশ্লিষ্ট গ্রামার বইয়ের যে ভয়েস যে গ্রামারটা আছে সেটার এক্সারসাইজ থেকে তোমরা অ্যাক্টিভ টু প্যাসিভের যখন সকল ফিউচার টেন্সের যে এক্সাম্পলগুলো আছে সেগুলো যদি তোমরা প্যাসিভ করো তাহলে এই স্ট্রাকচার বেস যেগুলো থাকবে সেগুলো তোমরা অবশ্যই সলভ করতে পারবে। তাহলে আমাদের পরবর্তী আলোচনা আমরা জানি এর আজকে নিয়ে এটা পার্ট 5, তার মানে কি এটি 5টি ক্লাস হয়ে গেছে ইতিমধ্যেই। 5টি ক্লাসে আমি চেষ্টা করছি তোমাদের ভেঙে ভেঙে সবগুলো বিষয় রিপ্রেজেন্ট করার জন্য। আমাদের পরবর্তী ক্লাস থাকবে রুলস বেসড, অর্থাৎ এখন হচ্ছে স্ট্রাকচার বেস নিয়ে আলোচনা হলো এতদিন পর্যন্ত। আমাদের পরবর্তী ক্লাসে হবে স্ট্রাকচারের বাইরেও কিছু রুলস থাকে যে রুলস অনুযায়ী আমাকে সলভ করতে হবে, সেগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ পরবর্তী ক্লাস আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।